গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছি এর পঞ্চম পর্ব। দুর্গাপণ্ডিত এসে আর হয়ে শুয়ে পড়েছিল ওদের দাওয়ায়। বাড়িতে কেউ ছিল না। গঙ্গাচরণ পাঠশালায়। ছেলেরা কোথায় বেরিয়েছিল। অনঙ্গ বউ শাক তুলে বাড়ি ফিরে এসে দেখে প্রমাদ গুনল। আজই দিন বুঝে, শুধু এই শাক ভরসা। দুটো কটা মোটা নাগরা চাল কোথা থেকে উনি ওবেলা এনেছিলেন, তাতে একজনেরও পেট ভরবে না। দুর্গাপণ্ডিত বললেন, এসো মা, তোমার বাড়ি এলাম। বসুন বসুন। তোমাদের সব ভালো? একরকমই। আধ ঘণ্টা পরে দুর্গাপণ্ডিত হাত পা ধুয়ে সুস্থ ঠান্ডা হয়ে অনঙ্গ বউয়ের কাছে তার দুঃখের বিবরণ দিতে বসলেন, যেন অনঙ্গ বউ তাঁর বহুদিনের আপনার্জন। অনঙ্গ বললে, 3 দিন খাননি? বলেন কি? আমি তো নয়, বাড়িশুদ্ধ কেউ নয় মা। বলি, না খাওয়ার কষ্ট আর সহ্যই হয় না। আমার মায়ের কাছে যাই। তাই এলেন, ভালোই করেছেন। অনঙ্গ আকাশ পাতাল ভাবতে লাগল, আপাতক বুড়োকে কি দিয়ে একটু জল দেওয়া যায়। হঠাৎ তার মনে পড়ে গেল পুরনো দুটো চা পড়ে আছে হাড়ির মধ্যে পুঁটুলিতে। বললে, একটু চা করে দেব? দুর্গাপণ্ডিত খুশির সঙ্গে বলে উঠল, আহা, তাহলে তো খুবই ভালো হল। কতদিন চা পেটে পড়েনি। অনঙ্গবোধ চিন্তিত মুখে বললে, কিন্তু নুন চা খেতে হবে, দুধ নেই। তাই দাও মা, লবণ চা আমি বড্ড ভালোবাসি। শুধু এক বাটি নুন চা। তাছাড়া অনঙ্গ বউয়ের কিছু দেবার উপায়ও ছিল কি? রাত্রে গঙ্গাচরণ এসে দুর্গাপণ্ডিতকে দেখে মনে মনে ভারী চটে গেল। স্ত্রীকে বললে, জুটেছে ওটা আবার এসে? অনঙ্গ বউ রাগে সুরে বললে, জুটেছে, তা কি হবে এখন? চলে যেতে বলতে পারলে না? কি খেতে দেবে শুনি? তুমি আমি দেবার মালিক, যিনি দেবার তিনি দেবেন। হ্যাঁ, তিনি তো দিলেন দুবেলা, তাহলে ওকেও তো তিনি দিলেই পারতেন। তোমার কন্ধে নিয়ে এসে চাপালেন কেন? ছি, অমন বলতে নেই তার নামে। তিনি ঠিক জোটাবেন। এখানে যিনি পাঠিয়েছেন, এও তাঁর কাজ, যোগাবেন তিনি। বেশ, যোগান তবে, দেখি বসে বসে। নাও হাত পা ধুয়ে। এখন নুন চা খাবে একটু? দুর্গাপণ্ডিত বেশ শেকড় গেড়ে বসে গেল সেদিন থেকে, মনে হল গঙ্গাচরণের। মনে মনে বিরক্ত হলেও গঙ্গাচরণ মুখে কিছু বলতে পারে না। দেখতে দেখতে 3 দিন দিব্যি কাটিয়ে দিলে। অনঙ্গ বউয়ের আশ্রিত জীব, কোথা থেকে এনে যে ওকে অনঙ্গ বউ খাওয়ায় কেউ বলতে পারে না। সেদিন দুর্গাপণ্ডিতকে বসে সামনের বেড়া বাঁধতে দেখে গঙ্গাচরণ বিরক্ত হয়ে বললে, ও কাজ করতে আপনাকে কে বলেছে? দুর্গাপণ্ডিত থতমত খেয়ে বললে, বসে বসে থাকি, বেড়াটা বাঁধি ভাবলাম। না, ও রাখুন, ও আপনাকে করতে হবে না। হাবু বাঁধবে এখন। ও ছেলে মানুষ, ও কি পারবে? খুব ভালো পারে। আপনার হাতে এখনই দায়ের কোপ লেগে যাবে। এখনও রাখুন। দুর্গাপণ্ডিত একটু কুণ্ঠিত হয়েই থাকে। সংসারের এটা ওটা করবার চেষ্টা করে, তাতে গঙ্গাচরণ আরও চটে যায়। এর মতলবখানা কি? তাহলে এখানেই থেকে যেতে চায় নাকি? অনঙ্গবোধ দিব্যি ওকে চা খাওয়াচ্ছে, খাবার যে না খাওয়াচ্ছে এমন নয়। স্ত্রীকে কিছু বলতেও সাহস করে না গঙ্গাচরণ। চালের অবস্থা ভীষণ। এর ওর মুখে শুধু শোনা যাচ্ছে, চাল কোথাও নেই। একদিন সাধু কাপালি সন্ধান দিলে, কুলেখালিতে এক গোয়ালার বাড়িতে কিছু চাল বিক্রি আছে। কথাটা গঙ্গাচরণের বিশ্বাস হল না, তবুও গরজ বড় বালাই। সাধু কাপালি ও সে দুজনে 7 ক্রোশ হেঁটে কুলেখালি গ্রামে উপস্থিত হল। এদিকে রেল টেল নেই, বড় বাজারগঞ্জ নেই। চাল থাকতেও পারে, বিশ্বাস হল গঙ্গাচরণের। খুঁজে খুঁজে সেই গোয়ালা বাড়ি বারও হল। ব্রাহ্মণ দেখে গৃহস্বামী ওকে যত্ন করে বসালো, তামাক সেজে নিয়ে এলো। গঙ্গাচরণ বললে, জায়গাটা তোমাদের বেশ। আসল কথা কিছু বলতে সাহস করছে না, বুক ডিপ ডিপ করছে। কি বলে বসে কি জানি। চাল না পেলে উপোস শুরু হবে সব শুদ্ধ। গৃহস্বামী বললে, আগে হ্যাঁ, তবে ম্যালেরিয়া খুব, সে সর্বত্র। আপনাদের ওখানেও আছে? নতুন গায়ে বাড়ি আপনার? সে তো নদীর ধারে। তা বটে, তবুও ম্যালেরিয়াও আছে। এদিকে যাচ্ছিলেন কোথায়? তোমার এখানে আসা। আমার এখানেই? সে আমার ভাগ্যি। ব্রাহ্মণের পায়ের ধুলো পড়ল, তা কি মনে করে? ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? সে কি কথা বাবা ঠাকুর, আমাদের কাছে ও কথা বলতে নেই। বলুন কি জন্যে আসা? তোমার বাড়ি চাল আছে সন্ধান পেয়ে এসেছি।
দিতেই হবে কিছু, না খেয়ে মরছে একেবারে। গৃহস্বামী কিছুক্ষণ গুম হয়ে থেকে বললে, আপনাকে বলেছে কে? আমাদের গ্রামেই শুনেছি। বাবা ঠাকুর, চাল আমার আছে, মিথ্যে কথা বলবো না, আপনি দেবতা, কিন্তু সে চাল বিক্রি করবার নয়। কত আছে বলবে? 3 মণ। নুকিয়ে রেখেছিলাম, যেদিন গভর্নমেন্টের লোক আসে কার ঘরে কত চাল আছে দেখতে, সেদিন মাটির মধ্যে পুঁতে রেখেছিলাম বলে চালগুলো একটু গুমো গন্ধ হয়ে গিয়েছে। ধান নেই, শুধু ওই চাল কটা সম্বল। ও বিক্রি করলি। আমার কাচ্চা বাচ্চা নিয়ে ঘর করি, রাগ করবেন না, অভিসম্পাদ দেবেন না বাবা ঠাকুর। দিতে পারলি দিতাম, ওই কটা চাল ছাড়া আমার আর কোনো সম্বল নেই, ব্রাহ্মণের পায়ে হাত দিয়ে বলছি। চাল পাওয়া গেল না। ফিরে আসবার পথে গঙ্গাচরণ চোখে অন্ধকার দেখলে। সাধু কাপালিও সঙ্গে ছিল ওর। ক্রোশ দুই এসে ওদের বড় খিদে ও জল তেষ্টা পেল। সাধু বললে, পণ্ডিত মশাই, আর তো হাঁটা যায় না। তাই তো দেখছি, কাছে কি গা? চলুন যাই বামুনডাঙ্গার শেরপুর সামনে, তারপরে ঝিকরহাটি। বামুনডাঙ্গার শেরপুর গ্রামে ঢুকেই ওরা একটা বড় 8 চালা ঘর দেখতে পেলে। সাধু কাপালি বললে, চলুন এখানে, ওরা একটু জল তো দেবে। গৃহস্বামী জাতিতে সদ্গোপ। ওদের যত্ন করে বসালে, গাছ থেকে ডাব পেড়ে খেতে দিলে। তারপর একটা বাটিতে খানিকটা আখের গুড় নিয়ে এলো, জল নিয়ে এলো। বললে, এবেলা এখানে দুটো রসুই করে খেয়ে যেতে হবে। গঙ্গাচরণ আশ্চর্য হয়ে বললে, রসুই? হ্যাঁ বাবা ঠাকুর, তবে চাল নেই। গঙ্গাচরণ আরও আশ্চর্য হয়ে বললে, তবে? বাবা ঠাকুর, চাল তো অনেক দিনই নেই গায়ে, 10 থেকে কেউ ভাতের মুখ দেখেনি এখানে, তবে কি রসুই করব? বাবা ঠাকুর বলতে লজ্জা করে, কলাই সেদ্ধ খেয়ে সব দিন গুজরান করছে, বড় ছোট সবাই, আপনাকেও তাই দেব। আর লাউ ডাটা চচ্চড়ি, ভাতের বদলে আজকাল সবাই ওই খাচ্ছে এ গায়ে। সাধু কাপালি তাতেই রাজি। সে বেচারি 2 দিন ভাত খায়নি। ওর মুখের দিকে চেয়ে গঙ্গাচরণ বললে, বাপু, যা আছে বের করে দাও। সেদ্ধ কলাই, নুন আর লঙ্কা, তার সঙ্গে বেগুন পোড়া। সাধু কাপালি খেয়ে উঠে বললে, উহ, এত অদ্দেষ্টে ছিল পণ্ডিত মশাই। গঙ্গাচরণ বললে, একটা হদিস পাওয়া গেল, জানতাম না, সত্যি বলছি, কিন্তু এ খেয়ে পেটে সইবে কদিন তাই ভাবছি। সন্ধ্যার দিকে শুধু হাতে গঙ্গাচরণ বাড়ি ফিরল। কেবল সাধু কাপালি গোটা কতক বেগুন নিয়েছে। সাধু গরিব লোক নয়, তরি তরকারি বেচে সে হাটে হাটে 3-4 টাকা উপার্জন করে, কিন্তু টাকা দিয়েও চাল মিলছে কোথায়? দুর্গা, অনঙ্গ বউ ও ছেলেদের কারও খাওয়া হয়নি। ওদের মুখ দেখে বুঝতে পারলে গঙ্গাচরণ। ও নিজে তবুও যা হোক দুটো কলাই সেদ্ধ খেয়েছে। অনঙ্গ বউ স্বামীকে খালি হাতে ফিরতে দেখে চালের কথা কিছু জিজ্ঞেস করলে না। গঙ্গাচরণ হাত পা ধুয়ে বসলে চা করেও নিয়ে এলো। দুর্গা নিজেও আজ চালের চেষ্টায় বেরিয়েছিল, কোথাও সন্ধান মেলেনি। অনঙ্গ বউ ওকে বললে, খাবে এখন? গঙ্গাচরণ কৌতূহলের সঙ্গে খাবার জায়গায় গিয়ে দেখলে থালার একপাশে শুধু তরকারি, ভাত নেই। খানিকটা বেশি করে মিষ্টি কুমড়ো সেদ্ধ, একটু আখের গুড়। স্ত্রী যেন অন্নপূর্ণা, এও তো কোথা থেকে জোটাতে হয়েছে ওকেই। গঙ্গাচরণ কিছু ঠিক করতে পারে না ভেবে ভেবে। রোজ রোজ এই খেয়ে মানুষ কি বাঁচে? স্ত্রীকে বললে, আরেক খাবার দেখে এলুম বামুনডাঙ্গা শেরপুরে, সেখানে সবাই কলাই সেদ্ধ খাচ্ছে, খাবে একদিন? অনঙ্গ বউয়ের দিকে চেয়ে ওর মনে হল এ কদিনে ওর রোগা হয়ে পড়েছে, বোধহয় পেট পুড়ে খেতে পায় না নিজে। আর ওই বুড়োটা এসে এই সময় স্কন্ধে চেপে আছে। বুড়োকে খাওয়াতে গিয়ে ওর নিজের পেটে কিছু যাচ্ছে না হয়তো। না, এমন বিপদেও পড়া গিয়েছে। অনঙ্গব কি বলতে যাচ্ছিল, এমন সময় বাইরে থেকে কে বলে উঠল, ও বামুন দিদি। অনঙ্গব বাইরে এসে দেখলে ভাতশালার মতি মুচিনি উঠোনে দাঁড়িয়ে, শরীর জীর্ণশীর্ণ, পরনে উলিদুলি ছেঁড়া কাপড়, মাথায় রুক্ষ চুল বাতাসে উঠছে। ওকে দেখে মতি হাসতে গেল, কিন্তু শীর্ণ মুখের সব দাঁতগুলো বেরিয়ে হাসির মাধুর্য গেল নষ্ট হয়ে। সর্বপ্রথমে অনঙ্গব প্রশ্ন করলে, কে মতি, খাসনি কিছু? আয় বস। তারপর 2 মিনিটের মধ্যে দেখা গেল টেমি জেলে উঠোনে একখানা কলার পাতা পেতে মতিকে বসিয়ে দিয়ে অনঙ্গব ওকে খেতে দিয়েছে, সেই মিঠে কুমড়ো সেদ্ধ আর লাউ শাক চচ্চড়ি। মতি বললে, দুটো ভাত নেই বামুন দিদি? অনঙ্গব দুঃখিত হল। মতিমুচিনির মুখে নিরাশার চিহ্ন। ভাত দিতে পারলেন না ওর পাতে অনঙ্গব।
একদানা চাল ঘরে নেই কদিন। এইসব খেয়ে চলছে সবারই, তাও যে মেলে না। লাউ শাক আর কুমড়ো কত কষ্টে জোগাড় করা। অনঙ্গবউ আদর করে বললে, আর কি নিবি মতি? মতি হেসে বললে, মাছ দাও, মুগের ডাল দাও, বড়ি চচ্চড়ি দাও। দেব, তুই খা খা। হ্যাঁ রে, ভাত পাসনি কদিন রে? মতি চোখ নিচু করে কলার পাতার দিকে চেয়ে বললে, 15-16 দিন আজ শুদ্ধ কচু সেদ্ধ আর পুঁইশাক সেদ্ধ খেয়ে আছি। আর পারিনে বামুন দিদি, তাই জোটাতে পাচ্ছি নে। ভাবলাম আর তো মরেই যাব, মরবার আগে বামুন দিদির বাড়িতে দুটো ভাত খেয়ে আসি। অনঙ্গবউ চোখের জল মুছে দৃপ্ত কণ্ঠে বললে, মতি, তুই থাক আজ। ভাত তোকে আমি কাল খাওয়াবই, যেমন করে পারি। মতি মুচিনিকে দুদিন অন্তর যা হোক 2টি ভাত দেয় অনঙ্গবউ। কোথা থেকে সে ভাত জোগাড় হয় তা তাকে কেউ জিজ্ঞেস করে না। দুর্গাবুড়ো বাড়ি গিয়েছে কামদেবপুরে, কিন্তু গঙ্গাচরণের দৃঢ় বিশ্বাস ও ঠিক আবার এসে জুটবে। এ বাজারে এমন নির্ভাবনা আহার জুটবে কোথা থেকে? সেদিন মতি দুপুরে এসে হাজির। ওর পরনে শতছিন্ন কাপড়, মাথায় তেল নেই। অনঙ্গবউ ওকে বললে, মতি, তেল দিচ্ছি, একটু ডুব দিয়ে আয় দেখি। পেট জ্বলছে বামুন দিদি, কাল ভাত জোটেনি, নিয়ে এলে পেটে আগুন জ্বলে উঠবে। তুই যা, সে ভাবনা তোকে ভাবতে হবে না। মতি মুচিনি নির্বোধ মেয়ে নয়। সে চুপ করে থেকে বললে, না, তোমাদের এখানে আর খাবো না। কেন রে? তুমি পাবে কোথায় বামুন দিদি যে রোজ রোজ দেবে? সে ভাবনা তোর নয়, আমার। তুই যা দিকি নিয়ে আয়। মতি মুচিনি স্নান সেরে এলো। একটা কলার পাতে আধ পোয়াটা কলাই সিদ্ধ ও কিসের চচ্চড়ি। অনঙ্গবউ ধরা গলায় বললে, ওই খা মতি। মতি অবাক হয়ে একদৃষ্টে ওর দিকে চেয়ে বললে, তোমাদেরও এই শুরু হয়েছে? তা হয়েছে। চাল পেলে না? 55 টাকা মন, দাম দিলে এখনই মেলে হয়তো। কিন্তু এ তোমরা খেও না বামুন দিদি। কেন রে, এ কি তোমাদের পেটে সহ্যি হয়? আমাদের তাই সহ্যি হয় না। তুই খা খা, এত বক্তিমে দিতে হবে না তোকে। বিকেলে মতি এসে বললে, বামুন দিদি, এক জায়গায় মেটে আলু আর বুনো শোলা কচু হয়েছে জঙ্গলের মধ্যে, একটা শাবল টাবল দাও। কেউ এখনো টের পায়নি, তুলে আনি। অনঙ্গবউ বললে, তুই একলা পারবি আলু তুলতে? কেন পারব না, দাও একখানা শাবল। খাসনি, দুর্বল শরীর, ভিড়মি লেগে পড়ে যাবি। তুই আর আমি যাই। এই সময় কাপালিদের ছোট বউ এসে জুটল। বললে, কি পরামর্শ হচ্ছে তোমাদের গা? অতএব ছোট বউকে ওদের সঙ্গে নিতে হল। গ্রামের উত্তর মাঠের নিচেই সবাইপুরের বাওর। বাওরের ধারে খুব জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা শিমুল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সারা গাছের দুর্বেদ্য ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। ওরা এগিয়ে গিয়েছে অনেকখানি, কিন্তু অনঙ্গবউ আর কাপড় ছাড়তে পারে না। কি বিশ্রী কাঁটা! মতিমুচিনি বিরক্ত হয়ে বললে, তখনই বললাম তুমি এসো না। এখানে আসা কি তোমার কাজ? কখনো কি এসব অভ্যেস আছে তোমার? সরো দেখি। মতি এসে কাঁটা ছাড়িয়ে দিল। অনঙ্গবউ রাগ করে বললে, ছুলি তো এই সন্ধেবেলা? মতি হেসে বললে, নিয়ে মোড়ো এখন বামুন দিদি। যা যা, আর মজা দেখতে হবে না তোমার, ঢের হয়েছে। আরও 1 ঘণ্টা কেটে গেল। মস্ত বড় মেটে আলু লতার গোড়া খুঁড়ে 5.5 ওজনের বড় আলুটা তুলতে ওরা সবাই ঘেমে নিয়ে উঠেছে। মতিমুচিনি মাটি মেখে ভূত হয়েছে। কাপালি বউ লতার জঙ্গল টেনে ছিঁড়তে ছিঁড়তে হাত লাল করে ফেলেছে। অনঙ্গবউ একটু আনাড়ির মতো আলুর একদিক ধরে বৃথা টানাটানি করছে, গর্ত থেকে সেটাকে তুলবার প্রচেষ্টায়। কাপালি বউ হেসে বললে, রাখো বামুন দিদি, ও তোমার কাজ নয়, দাঁড়াও এক পাশে। বলে সে এসে 2 হাত দিয়ে টানতেই আলুটা গর্ত থেকে বেরিয়ে এলো। অনঙ্গবউ অপ্রতিভের হাসি হেসে বললে, আমি পারলাম না বাবা। কোথা থেকে পারবে বামুন দিদি? নরম রাঙা হাতের কাজ নয় ওসব। তুই যা, তোকে আর ব্যাখ্যান করতে হবে না মুখ পুরি। এমন সময় এক কাণ্ড ঘটল। সেই ঘন ঝোপের দূরপ্রান্তে একজন দাড়িওয়ালা জোয়ান মতো চেহারার লোকের আকস্মিক আবির্ভাব হল। লোকটা সম্ভবত মেঠো পথ দিয়ে যেতে যেতে নদী তীরের ঝোপের মধ্যে নারী কণ্ঠের হাসি ও কথাবার্তা শুনতে পেয়ে এদিকে এসেছে। কিন্তু তার ধরন ধারণ ও চলনের ভঙ্গি, চোখের দৃষ্টি দেখে সর্বপ্রথমে অনঙ্গবউয়ের মনে সন্দেহ জাগল। ভালো নয় এ লোকটার মতলব। ঝোপের মধ্যে 3টি সম্পূর্ণ অপরিচিতা মেয়েকে দেখেও ও কেন এদিকে এগিয়ে আসছে? যে ভদ্র হবে সে এমন অদ্ভুত আচরণ কেন করবে? মতি এগিয়ে এসে বললে, তুমি কে গা?
এদিকে মেয়ে ছেলে রয়েছে, এদিকে কেন আসছো? কাপালি বউ জনান্তিকে বললে, ওমা, এ কোন ধারা নজ্ঞা? লোকটার নজর কিন্তু অনঙ্গ বউয়ের দিকে, অন্য কোনো দিকে তার দৃষ্টি নেই। সে হনহন করে সোজা চলে আসছে অনঙ্গ বউয়ের দিকে। অনঙ্গ বউর কাণ্ড দেখে ভয়ে জড়সড় হয়ে মতির পেছন দিকে গিয়ে দাঁড়াল। তার বুক ডিপ ডিপ করছে। ছুটে যে একদিকে পালাবে তেমন জায়গাও নয়। তখনও লোকটা থামেনি। মতি চেঁচিয়ে উঠে বললে, কেমন নজ্ঞা তুমি? ঠেলে আসছো যে এদিকে বড়? কাপালি বউ এই সময় আরও পিছিয়ে গিয়েছে, কারণ কাছাকাছি এসে লোকটা ওর দিকেও একবার কটমট করে চেয়েছে। মুখে কিন্তু লোকটা কোনো কথা বলেনি। এদিকে অনঙ্গ বউয়ের মুশকিল হয়েছে। ছুটে পালাতে গিয়ে ওর চুল জড়িয়ে গিয়েছে শেয়াকুল কাঁটায় আর কচুলতায়। বসন হয়ে গেছে বিবস্ত্র। ঘাম ও পরিশ্রমে মুখ হয়েছে রাঙা। লোকটা ওর দিকে যেন অগ্নিশিখার দিকে পতঙ্গের মতো ছুটে আসছে, কাছে এসে যেমন খপ করে অনঙ্গ বউয়ের হাত ধরতে যাবে। মতি তাকে প্রাণপণ শক্তিতে মারলে এক ঠেলা। সঙ্গে সঙ্গে অনঙ্গ বউ বলে উঠল, খবরদার! কাপালি বউ হাউমাউ করে কেঁদে উঠল। লোকটা ধাক্কা খেয়ে মেটে আলুর গর্তের মধ্যে পড়ে গেল। ততক্ষণ মতি এসে অনঙ্গ বউকে কাঁটার বাঁধন থেকে মুক্ত করবার প্রাণপণ চেষ্টা করছে। তার তখন রণরঙ্গিনী মূর্তি। সে চেঁচিয়ে বললে, তোল তো শাবলটা কাপালি বউ, মিনসের মুন্ডুটা দিক গুঁড়ো করে ভেঙে, এত বড় আসপর্দা! অনঙ্গ বউ ষাঁড়ঝোপের নিবিড়তম অংশে ঢুকে গিয়েছে ততক্ষণ। ও ভয়ে ঠকঠক করে কাঁপছে, কারণ ঝোপ থেকে বেরোবার পথ নেই বাইরে। সে সুরিপট্টাতে ওরার মতির যুদ্ধ চলছিল। লোকটা গর্ত থেকে উঠবার চেষ্টা করছে। মতি কাপালি বউয়ের হাত থেকে শাবলটা নিচ্ছে। এই পর্যন্ত অনঙ্গ বউ দেখতে পেল। পালাবার পথ বন্ধ। অনঙ্গ বউ যেখানে ঢুকেছে সেখানে মানুষ আসতে হলে তাকে হামাগুড়ি দিয়ে 4 হাত পায়ে আসতে হবে। বিষম কচু কাটার লতা জাল। মাথার উপর শাবল হাতে মতিমুচিনী রণঙ্গিনীর মূর্তিতে দাঁড়িয়ে। লোকটার নিজের অবস্থা বুঝল। মতির হাত থেকে শাবল কেড়ে নেওয়া অত সহজ হবে না। এদিক ওদিক চেয়ে সে পথেই 1-2 পা করে পিছু হটতে লাগল। একেবারে ঝোপের প্রান্তসীমায় পৌঁছে লোকটা হঠাৎ পিছন ফিরে দিলে দৌড়। মতিমুচিনী বললে, বেরিয়ে এসো গো বামুন দিদি, পোড়ামুখ মিনচে ভয় পেয়ে ছুট দিয়েছে। অনঙ্গ বউ তখনও কাঁপছে, তার ভয় তখনও যায়নি। কাপালি বউ ভয় পেলেও অনঙ্গ বউয়ের মতো ভয় পায়নি, বা তার অতটা ভয় পাওয়ার কারণও ঘটেনি। সে হেসে ফেললে। অনঙ্গ বউ ধমক দিয়ে বললে, আবার হাসি আসছে কি সে পোড়ামুখে? চুপ, ছুরির রঙ্গ দেখো না। মতিমুচিনী বললে, ওই বোঝো, সবাই মিলে এমন ভাবটা করলে যেন সব দোষটা ওরই। কাপালি বউয়ের বয়স কম, সমস্ত ব্যাপারটা তার কাছে কৌতুকজনক মনে না হলে সে হাসেনি। হাসি চাপবার চেষ্টা করতে করতে বললে, ওহ, মতি দিদি সে শাবল তোলার ভঙ্গি দেখে আমার তো হি 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 হি। অনঙ্গ বউ ধমক দিয়ে বললে, আবার হাসে? না না বামুন দিদি, আর রাগ করো না। হয়েছে, এখন চলো এখান থেকে বেরিয়ে, বেলা নেই। এতক্ষণ ওদের যেন সেদিকে দৃষ্টি ছিল না। এখন হঠাৎ ঝোপ থেকে উকি মেরে সবাই চেয়ে দেখলে সবাইপুরের বাওরের ওপারে নোনাতলা গ্রামের বাঁশ বনের আড়ালে কতক্ষণ পূর্বে সূর্য অস্ত গিয়েছে। ঘন ছায়া নেমে এসেছে বাওরের তীরে তীরে, বাওরের জলের কচুরিপানার দামের ওপর। আবার কি উৎপাত না জানি হয় সন্ধেবেলা, মাত্র 3টি মেয়ে ছেলে তেপান্তর মাঠের মধ্যে। অনঙ্গ বউ বললে, বাবা, এখন বেরো এখান থেকে। মতি বললে, বারে, মেটে আলুটা কি হবে তাই? অত বড় মেটে আলুটা ফেলে যাব, কাল থাকবে এই মনন্তরের সময়? কথাটা সকলের প্রাণে লাগল। থাকবে না মেটে আলু। আজকাল গ্রামের লোক সব যেন কেমন হয়ে উঠেছে, সন্ধান পাবেই। কাপালি বউ বললে, তাই করো বামুন দিদি, আলুটা নেওয়া যাক। নোক সব হন্যে হয়ে উঠেছে নাকি টিপে। বুনো কচু আলু কিছু বাদ দিচ্ছে না, সর্বদা খুঁজে বেড়াচ্ছে বনে জঙ্গলে। ওই আলুটা তুললে আমাদের 3 বেলা খাওয়া হবে। আবার সবাই মিলে আলুর পিছনে লাগল, এবং যখন সকলে মিলে গর্ত হতে মেটে আলুটা বের করে উপরে তুলে ধুলো ঝাড়ছে, তখন সন্ধ্যার পাতলা অন্ধকার মাঠ বন ঘিরে ফেলেছে। মতিমুচিনী নিজেই অত বড় ভারী আলুটা নিয়ে চলল। মধ্যে অনঙ্গ বউ, পেছনে শাবল হাতে কাপালি বউ। ওরা সেই সন্ধ্যার অন্ধকারে চারিদিকে সশঙ্ক দৃষ্টিতে চাইতে চাইতে গ্রামের মধ্যে এসে ঢুকল। গ্রামে ঢুকবার আগে অনঙ্গ বউ বললে, এই ছুরি, আজকের কথা ওইসব যেন কাউকে বলিস নে। কাপালি বউ ঘাড় নেড়ে বললে, না। বড্ড পেট আলগা তুই, পেটে কোনো কথা থাকে না। কেন? কবে আমি কাকে কি বলেছি?
সে হিসেবে এখন বসে বসে দেবার সময় নেই। মোটের উপর কথা কারো কাছে। কোন কথা? মেটে আলুর কথা? আবার ন্যাকামি হচ্ছে। দেখ ছুটকি, তুই কিন্তু দেখবি মজা আমার হাতে আজ। তুমি বুঝতে পারছো না কোন কথা, নিকু? কাপালি বউ আবার হিহি করে হেসে ফেললে। কি কারণে কে জানে। অনঙ্গ বউ বললে, এ পাগলকে নিয়ে আমি এখন কি করি? তুই বলবি, ঠিক না? কাপালি বউ হাসি থামিয়ে আশ্বাস দেওয়া সুরে বললে, পাগল বামন দিদি, তোমায় নিয়ে যখন কথা, তখন জেনো কাক পক্ষী তো এ কথা টের পাবে না। মাথার উপর চন্দ্রসূর্যি নেই। বাড়ি এসে আলুর ভাগ নিয়ে চলে গেল যে যার ঘরে। গঙ্গাচরণ বেরিয়েছিল চাল জোগাড়ের চেষ্টায়, কিন্তু নহাটার হাটে ঘোর দাঙ্গা আর লুটপাট হয়ে গিয়েছে চালের দোকানে। পুলিশ এসে অনেক লোককে ধরে নিয়ে গিয়েছে। গঙ্গাচরণ বর্ণনা করে স্ত্রীর কাছে বসে সন্ধ্যার পরে। অনঙ্গবউ বললে, এখন উপায়? উপবাস। অনঙ্গবউ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলে, সে উপোস করতে ভয় খায় না। উপোস কি করেনি এর মধ্যে? কিন্তু এই যে উনি শুকনো মুখে এত দূর থেকে এসেছেন ফিরে, ওকে এখন সে কি খেতে দেবে এই মেটে আলু সিদ্ধ ছাড়া? বাধ্য হয়ে দিতে হলো তাই। শুধু মেটে আলু সিদ্ধ, একতাল মেটে আলু সিদ্ধ। সবাইকে তাই খেতে হলো। দুর্গা পণ্ডিত সম্প্রতি বাড়ি চলে গিয়েছে। তবু আলু সিদ্ধ খানিকটা মাজবে। হাবু খেতে বসে বললে, এ মুখে ভালো লাগে না মা। অনঙ্গ বললে, এ ছেলের চাল দেখো না, মুখে ভালো না লাগলে করছি কি? মুচিনি খেতে এলো না, কারণ সে ভাগের ভাগ আলু নিয়ে গিয়েছে। আলাদা করে আলু সেদ্ধ বা আলু পোড়া খেয়েছে। পরদিনও আলু সেদ্ধ চলল। এ কি তাচ্ছিল্যের দ্রব্য? কত বিপদের সম্মুখীন হয়ে তবে ওইটুকু আলু সংগ্রহ করে আনতে হয়েছে। ছেলের মুখে ভালো লাগে না তো সে কি করবে? রাত্রিতে অনঙ্গ বউ বললে, হ্যাঁ গা, চাল না পাও, কিছু কলাই আজ আনো, আলু ফুরিয়েছে। তাই বা কোথা থেকে আনি? পরামানিকদের দোকানে নেই? সব সাবার, গুদম সাফ। কি উপায়? কিছু নেই ঘরে, আলুটা। সে আর কতটুকু, কাল ফুরিয়েছে। তবুও তো এবার পণ্ডিত ঠাকুর নেই, মতি নেই, নিজেরাই খেয়েছি। কাল থেকে কি হবে তাই ভাবছি। চাল কোথাও নেই। আছে ৬৫ টাকা মন, নেবে? পারবে নিতে? অনঙ্গবউ হেসে বললে, আমার হাতের এক কাছা রুলি আছে, তাই বেচে চাল নিয়ে এসো। ৩ দিন কেটে গেল। চাল তো দূরের কথা, কোনো খাবারই মেলে না। কলাইয়ের মন ১৬ টাকা, তাও পাওয়া দুষ্কর। কাপালি বউ না খেয়ে রোগা হয়ে গিয়েছে। তার চেহারার আগের জৌলুস আর নেই। সন্ধ্যাবেলা পা টিপে টিপে অনঙ্গ বউয়ের কাছে এসে বললে, কি করছো বামুন দিদি? বসে আছি ভাই, রান্নাবান্না তো নেই। সে তো কারণেই। কি খেয়েছিস, সত্যি বলবি? কাপালি বউ চুপ করে রইল। অনঙ্গ বউ ঘরের মধ্যে গিয়ে এদিক ওদিক খুঁজল, কিছুই পেল না। তার ধারণা ছিল কাল রাত্রে রাতখানা নারকোল বোধহয় ঘরের কোথাও আছে, কিন্তু খিদের জ্বালায় ছেলেরা বোধহয় কখন শেষ করে দিয়েছে সে দেখেনি। কাপালি বউ ওর দিকে চেয়ে রইল অদ্ভুত দৃষ্টিতে। ওকে দেখে কষ্ট হয়। একটু কাছে ঘেঁষে এসে বললে, আজ যাব। অনঙ্গ বউ বিস্ময় সুরে বললে, কোথায় যাবি? ইটখোলায়। কোন ইটখোলায়? দিঘির পাড়ের বড় ইটখোলায়, জানো না? আহা। কাপালি বউ যেন ব্যঙ্গের সুরে কথা শেষ করলে। অনঙ্গ বউ বললে, সেখানে কেন যাবি রে? কাপালি বউ চুপ করে রইল নিচু চোখে। অনঙ্গ বউ বললে, ছুটকি, বলো গে তুমি বামুন দিদি। তোমার মুখের দিকে চেয়ে আমি এতদিন জবাব দিইনি। আর পারিনি না খেয়ে। না খেয়ে যদি মলাম, তবে কিসের কি? আমি কোনো কথা শুনব না। চলি বামুনদি, পাপ হয়ে নরকে পচে মরব সেও ভালো। অনঙ্গ কোনো কথা বলবার আগে কাপালি বউ ততক্ষণে হন হন করে চলেছে বেড়ার বাইরের পথে। অনঙ্গ বউ পিছনে ডাক দিলে, ও বউ শুনে যা, যাসনি, শোন, ও বউ। পুরনো ইটখোলার এদিকে একটা বড় শিমুল গাছের তলায় অন্ধকারে কে একজন দাঁড়িয়ে। কাপালি বউ আনাড়ির মতো অন্ধকারে হোঁচট খেয়ে পথ চলে সেখানে পৌঁছল। দাঁড়িয়ে আছে পোড়া যদু। বাল্যের সর্বাঙ্গ পুড়ে গিয়েছিল, এখনো সে দাগ মেলায়নি, তাই ওর ওই নাম গ্রামের মধ্যে। পোড়া যদুও বলে, আবার যদু পোড়াও বলে। যদু ইটখোলায় কাঠ যোগান দেওয়ার ঠিকাদার, মোটা পয়সা রোজগার করে। যদু পোড়া ওকে দেখতে পেয়ে বললে, এই যে এদিকই। কাপালি বউ ভেঙচি কেটে বললে, এদিকই? দেখতে পেয়েছি। এই অন্ধকারে আর ও ভূতের রূপ চোখ মেলে দেখতে চাইনে, আঁতকে উঠব। যদু পোড়া শ্লেষের সুরে বললে, তবু ভালো, তবুও যদি।
কাপালি বউ বাধা দিয়ে না থামিয়ে দিলে যদুপোড়া একটা কি অশ্লীল কথার দিকে ঝুঁকেছিল। থামিয়ে দিয়ে নীরস রুক্ষ সুরে বলে, কই চাল? আছে রে আছে। না, দেখি আগে। কত কোটি? হাতপালি। তাই কত কষ্টে জোগাড় করা, শুধু তোকে কথা দিয়েছি বলে। কে তোমার কাছে কথা পেরেছিল আগে? আমার কাছে তুমি কখন কথা দিয়েছিলে? বাজে কথা কেন বলো? আমি দেরি করতে পারবো না, সন্ধে হয়ে গিয়েছে। দেখি চাল আগে। তোমাকে আমার বিশ্বাস নেই। যদুপোড়া নিজের সততার প্রতি রূঢ় মন্তব্যে হঠাৎ বড় অবাক হয়ে উঠে কি একটা প্রতিবাদ করতে যাচ্ছিল। কাপালি বউ আবার ধমক দিয়ে বলে উঠল, আমি চলে যাচ্ছি, কিন্তু সারা রাতে শিমুলতলায় তোমার মতো শ্মশানের পোড়া কাঠের সঙ্গে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? চললাম আমি। যদুপোড়া ব্যস্ত সমস্ত হয়ে বললে, শোন শোন, যাস নে। বাব্বা, এ দেখছি বোড়ার জিন দিয়ে। আচ্ছা আচ্ছা, এই দেখ চাল, এই ধামাতে, এই যে। বাপরে, কি তেজ! কাপালি বউ সদর্পে বললে, চুপ। আচ্ছা আচ্ছা, কিছু বলছি নে। তাই বলছি যে। কাপালি বউ ৮ ঘণ্টা পরে ইটখোলা থেকে বেরোল, আঁচলে আতপালি চাল। পেছনে পেছনে আসছে যদুপোড়া। অন্ধকার পথের দুধারে আশশেওড়া বনে জোনাকি জ্বলছে। কাপালি বউ তিরস্কারের সুরে বললে, পেছনে পেছনে কোন জমের বাড়ি আসছ? তোকে একটু এগিয়ে দিই। ঢের হয়েছে, ফিরে যাও। অন্ধকারে যাবি কি করে? তোমার সে দরদে কাজ নেই, চলে যাও। গায়ের লোক এ পথে আসবে না, ভয় নেই। সে ভয় করিনি আমি, আমাকে সবাই চেনে। তুমি যাও চলে। তবুও যদুপোড়া পিছু পিছু আসছে দেখে কাপালি বউ হঠাৎ দাঁড়িয়ে ঝাঁঝের সুরে বললে, যাও বলছি, কেন আসছ? যদুপোড়া আদরের সুরে বললে, তুমি অমন করছো কেন এগো? বলি, আমি কি পর? কাপালি বউ নীরস কণ্ঠে বললে, ওসব কথার দরকার নেই। তোমাকে উপকার করতে কেউ বলছে না, যাও বলছি, নইলে চাল সব ওই থানায় ফেলে দেব কিন্তু। যদুপোড়া এবার থমকে দাঁড়ালো, বললে, যাচ্ছি যাচ্ছি, একটা কথা। কি কথা? চাল আর কিছু আমি জোগাড় করছি, পরশু সন্ধেবেলা আসিস। যাও তুমি। অনঙ্গবর রান্নাঘরের দাওয়ায় আঁচল পেতে শুয়ে আছে। গঙ্গাচরণ কোথায় বেরিয়েছে, এখনো ফেরেনি। আধো অন্ধকারে কে একজন দাওয়ার ধারে খুঁটি ধরে এসে দাঁড়াল। অনঙ্গবউ চমকে বলে উঠল, কে? পরে ভালো করে চেয়ে দেখে বললে, মরণ, মুখে কথা নেই কেন? কাপালি বউ মুখে আঁচল দিয়ে খিলখিল করে হাসছে। অনঙ্গবউ বললে, কি মনে করে? একটু নুন দেবা? দেব। কোত্থেকে এলি? এলাম। বস না। বসব না, খিদে পাইনি। খাবি কি? কাপালি বউ আঁচল দেখিয়ে বললে, এই যে। কি ওতে? চাল, দেখতে পাচ্ছ না? নুন দাও দিনি, খাই গিয়ে। কোথায় পেলি চাল? বলবো কেন, তুমি দুটো রাখো বামুন দিদি। অনঙ্গবউ গম্ভীর সুরে বললে, ছুটকি, তোর বড় বার হয়েছে। যত বড় মুখ না তত বড় কথা। পায়ে পড়ি বামুন দিদি, নাও দুটো চাল তুমি। তোর মুখে আগুন দেব। আচ্ছা বামুন দিদি, আমরা নরকে পচে মরব ঠিকই, আমাদের কথা বাদ দাও তুমি। তুমি সতী লক্ষ্মী, পায়ের ধুলো দিও, নরকে গিয়েও যাতে দুটো খেতি পাই। অনঙ্গবউয়ের চোখে জল এলো। সে কোনো কথা না বলে চুপ করে রইল। কাপালি বউ বললে, নেবা দুটো চাল? না, তুই যা। তবে মরো গিয়ে, আমি খাই গিয়ে। কই নুন দাও। নুন নিয়ে চলে গেল কাপালি বউ। কিছুদূর গিয়ে আবার ফিরে এসে বললে, ও বামন দিদি, আজ তুমি কি খেয়েছ? ভাত। ছাই, সত্যি বলো। যা খাই তোর কি, যা তুই। কাপালি বউ এগিয়ে এসে বললে, পায়ের ধুলো একটু দাও, গঙ্গা নামার কাজ হয়ে যায়। বলেই সে অনঙ্গ বউয়ের 2 পায়ের ধুলো 2 হাতে নিয়ে মাথায় দিলে। তারপর কি একটা বলতে যাচ্ছিল। এমন সময় গঙ্গাচরণ এসে পড়াতে সে ছুটে পালালো। গঙ্গাচরণ বললে, ও কে গেল গা? ছোট বউ কাপালিদের। কি বলছিল? দেখা করতে এসেছিল। চাল পেলে? এক জায়গায় সন্ধান পেয়েছি, 60 টাকা মন। ভাবছি কিছু বাসন বিক্রি করি। তাতে 60 টাকা হবে? 20 টাকা তো হবে। 13 সের চাল কিনে আনি। আর না খেয়ে তো পারা যায় না, সত্যি বলছি। তার চেয়ে আমার সোনা বাঁধানো শাখাটা বিক্রি করে এসো, বাসন থাকবে। তোমার হাতে শাখা নেব? না নিলে অনাহারে মরতে হবে। যা ভালো বোঝো তাই করো। পরদিন গঙ্গাচরণ শাখাজোড়া গ্রামের সর্বশেখরার দোকানে বিক্রি করলে। সর্বশেখরা বললে, এই জিনিস বিক্রি করবেন কেন? দরকার আছে। কিন্তু চাল পাওয়ার যে এত বিপুল বাধা তা গঙ্গাচরণ জানত না। শঙ্করপুরে নিবারণ ঘোষের বাড়ি চালের সন্ধান একজন দিয়েছিল।
খুব ভোরে পরদিন উঠে সেখানে পৌঁছে দেখলে 10 জন লোক সেখানে ধামা নিয়ে বসে। বাড়ির মালিক তখনও ওঠেনি। নিবারণ দৌড় খুলে বাইরে আসতেই সবাই মিলে তাকে ঘিরে ধরলে। সে বললে, আমার চাল নেই। গঙ্গাচরণ বললে, সে আমি জানি, তবুও তোমার মুখে শুনব বলে এসেছিলাম। গঙ্গাচরণ সেখানেই বসে পড়ল। চাল না নিয়ে ফিরবে কেমন করে? বাড়ির সকলেই আজ 2 দিন থেকে ভাত খায়নি। ছেলেদের মুখের দিকে তাকালে কষ্ট হয়। অন্য কয়েকজন লোক যারা এসেছিল তারা একে একে সবাই ফিরে গেল। নিবারণ ঘোষ বাইরের বাড়ি আর ভেতরের বাড়ির মধ্যেকার দরজা বন্ধ করে দিয়েছে। কতক্ষণ পরে নিবারণ ঘোষ আবার বাইরে এলো। গঙ্গাচরণকে বসে থাকতে দেখে বললে, বাবা ঠাকুর কি মনে করে বসে? চাল? সে দিতে পারব না। ঘরে চাল আছে, সে তোমার কাছে অস্বীকার করতে যাচ্ছি নে। শেষে কি নরকে পচে মরব? কিন্তু সে চাল বিক্রি করলি এরপর বাজকাজ না খেয়ে মরবে যে। কত চাল আছে? 2 মণ। ঠিক না ঠাকুরমশাই, মিথ্যে বলবো না, আর কিছু বেশি আছে, কিন্তু সে হাতছাড়া করলে বাড়ি শুদ্ধ না খেয়ে মরবে। টাকা নিয়ে কি ধুয়ে খাবো? ও জিনিস পয়সা দিলে মিলবে না। গঙ্গাচরণ উঠবার উদ্বেগ করছে দেখে নিবারণ হাত জোর করে বললে, একটা কথা বলি বাবা ঠাকুর, ব্রাহ্মণ মানুষ, এত দূর এয়েছেন চালির চেষ্টায়। আমি চাল দিচ্ছি, আপনি আমার বাড়িতে 2টো রান্না করে খান। রসুই চড়িয়ে দিন গোয়াল ঘরে। মাছ পুকুর থেকে ধরিয়ে দিচ্ছি। মাছের ঝোল, ভাত আর গরুর দুধ আছে ঘরে। 1 পয়সা দিতে হবে না আপনার। গঙ্গাচরণ বললে, না, তা কি করে হয়? বাড়িতে কেউ খায়নি আজ 2 দিন, ছেলেপিলে রয়েছে, তা হয় না। তুমি আমাকে রান্নার জন্যে তো চাল দিতেই, আর 2টো বেশি করে দাও, আমি দাম দিয়ে নেব। 60 টাকা করে মণ দেব, কিছু বেশি না হয় নাও। নিবারণ কিছুতেই রাজি হল না। তার ওপর রাগ করা যায় না। প্রতি কথাতেই সে হাতজোড় করে। এখানে বসে খাওয়ার নিমন্ত্রণ তো করে রেখেছেই। গঙ্গাচরণ চলে আসছে। নিবারণ এসে পথের ওপরে আবার তাকে হাতজোড় করে রান্না করে খাওয়ার অনুরোধ জানাল। গঙ্গাচরণ রাগ করে বললে, আমি কি তোমার বাড়ি খেতে এসেছি? যাও যাও, ও কথা বলো না। কিন্তু গঙ্গাচরণের মনের মধ্যে আর সে জোর নেই। হঠাৎ তার মনের চোখে ভেসে উঠেছে দিব্যি হিঙের টোপা টোপা বড়ি ভাসছে মাছের ঝোলে। আলু, বেগুন, বড় বড় চিংড়ি মাছ আধভাসা অবস্থায় দেখা যাচ্ছে বাটির ওপর। ভাতে সেই মাছের ঝোল মাখা হয়েছে, কাঁচা ঝাল একটা বেশ করে মেখে। নিবারণ বললে, আসুন, চলুন, আমার এ কথা আপনাকে রাখতেই হবে। সে শুনব না আমি। দুপুরবেলায় না খেয়ে বাড়ি থেকে ফিরে যাবেন? হাবু ভাত খায়নি আজ 2 দিন। অনঙ্গ বউ খায়নি 2 দিনেরও বেশি। ও যে কি খায় না খায় গঙ্গাচরণ তার খবর রাখে না। নিজে না খেয়ে সবাইকে জুগিয়ে বেড়ায়। তার খাওয়া কি এখানে উচিত হবে? গঙ্গাচরণ নিবারণকে বললে, আচ্ছা, যদি খাই তবে 1 কাঠা চাল দেবে? না বাবা ঠাকুর, মিথ্যে বলে কি হবে? চাল হাতছাড়া করব না। আপনি একা এখানে বসে 8 কাঠা চাল রেঁধে খান, তা দেব। তোমার জেদ দেখছি কম নয়। এই আকালে এমনই করেছে, ভয় ঢুকে গিয়েছে যে সবারই। চাল আর জোগাড় করতে পারবে না? কোথা থেকে করব বলুন? কোনো মহাজনের ঘরে ধান নেই, বাজারে 1 দানা চাল আসে না। আমাদের গ্রামের পেছনে একটা বিল আছে, জানেন তো? দাসপাড়ার বিল তার নাম। গিয়ে দেখুন, সেখানে 30-40 জন মেয়ে মানুষ জুটেছে এতক্ষণ। জলে পাকের মধ্যে নেমে পদ্ম গাছের মূল তুলছে, গেড়ি গুগলি তুলছে, জলঝাঁকির পাতা পর্যন্ত বাদ দেয় না। বলো কি? এই যাবার সময় দেখবেন সত্যি না মিথ্যে। যত বেলা হবে তত লোক বাড়বে। বিলির জল লোকের পায়ে পায়ে ঘোল দুই হয়ে যাবে কাদা ঘুলিয়ে। এক একজন কাদামাখা পিটনির মতো চেহারা হয়েছে, তবুও সেই কাদা জলে ডুব দিয়ে পদ্মের মূল, গেরি গুগলি এসব খুঁজে বেড়াচ্ছে। চেহারা দেখলে ভয় হয়। তাও কি পাচ্ছে বাবা ঠাকুর? বিল তো আর অপরন্ত নয়, যা ছিল 3 দিনের মধ্যে প্রায় সাবার হয়ে গিয়েছে। এখন মনকে চোখ ঠাড়া। তবে যাচ্ছে কেন? আর তো কোথাও কিছু খাবার নেই। যদি তবুও বিলের মধ্যে খুঁজলে পাওয়া যায়। ভেবে দেখুন বাবা ঠাকুর, আপনাকে যদি চাল বেচি তবে একদিন আমার বাড়ির ঝি বৌদির অমনি করে পাঁক মেখে বিলের জলে নামতে হবে 2টো গেড়ি গুগলি ধরে খাবার জন্য। চলুন বাবা ঠাকুর, আসুন, 2টো খেয়ে যান। পেট ভর্তি চাল দেব এখন। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অশনি সংকেত। পড়ছিলাম এর 5ম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গে থাকবেন। ধন্যবাদ।